অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী আবারও পুরোপুরি খুলে দেওয়ার শর্তে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি আছেন তিনি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পকে এই যুদ্ধবিরতির আহ্বান জানান। যুক্তরাষ্ট্র সম্মত হওয়ার পর ইরানে হামলা থেকে বিরত থাকার বিষয়ে একমত হয়েছে ইসরায়েলও। অন্যদিকে তেহরান জানিয়েছে, ইরানে হামলা না হলে তারাও পাল্টা হামলা বন্ধ রাখবে। সৃষ্টিঘটকের রিপোর্ট। অবশেষে এলো প্রতীক্ষিত সেই যুদ্ধবিরতির ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করার পর তেহরানের রাস্তায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন ইরানিরা। ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যদি হরমুজ প্রণালী আবারও সম্পূর্ণভাবে খুলে দেয় তাহলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি থাকবে। ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা আরও 2 সপ্তাহ বাড়াতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আহ্বানের পর নিজের এই অবস্থানের কথা জানিয়েছেন ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মঙ্গলবার রাতেই একটি পুরো সভ্যতা শেষ হয়ে যেতে পারে, যা আর কখনোই ফিরে আসবে না। তার এই ঘোষণার পরপরই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলও। হোয়াইট হাউসের একটি সূত্র ইসরায়েলের চ্যানেল 12-কে জানিয়েছে, ইরান হরমুজ প্রণালী খুলে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে আপাতত গোলাগুলি বন্ধ রাখার জন্য প্রতিরক্ষা দপ্তরে কোনো নির্দেশনা নেই বলেও জানা গেছে। এদিকে ইরানের উপর হামলা বন্ধ করা হলে নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দিয়েছে তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে এ কথা জানান। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। তবে এক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখতে হবে। সৃষ্টি ঘটক ৭১। জ্বালানি পরিবহনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে আনা এই প্রস্তাবে হরমুজ প্রণালীটির নিরাপত্তা জোরদারে আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত নিরাপত্তা পরিষদের বৈঠকে 15 সদস্য রাষ্ট্রের মধ্যে 11টি রাষ্ট্রই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বাহরাইন প্রস্তাবিত এই খসড়া প্রস্তাবে পক্ষে ভোট পড়ে 11টি, পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত ছিল, আর বিপক্ষে ভোট দেয় রাশিয়া ও চীন, এই দুটি দেশ। পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া ও চীনের ভেটো ক্ষমতা থাকায় প্রস্তাবটি পাশ হয়নি। আগামী 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া শান্তি আলোচনার ভিত্তি হিসেবে ইরান যে 10 দফা প্রস্তাব দিয়েছে, এসব প্রস্তাবের মধ্যে ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়েছে। দর্শক আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে ঘিরে যখন কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে, তখনই সামনে এসেছে ইরানের প্রস্তাবিত 10 দফা পরিকল্পনার বিস্তারিত। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তথ্য অনুযায়ী এই পরিকল্পনায় আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত নিয়ন্ত্রণের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালী ঘিরে নিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থা চালুর প্রস্তাব। ইরান জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে এই ব্যবস্থা বাস্তবায়ন করা হলে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হবে। পাশাপাশি একটি নিরাপদ ট্রানজিট প্রোটোকল প্রণয়নের কথাও বলেছে তেহরান, যা কার্যকর হলে হরমুজ প্রণালীতে তাদের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রভাব আরও সুসংহত হবে। তবে সবচেয়ে কঠোর শর্তটি এসেছে যুক্তরাষ্ট্রকে ঘিরে। পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন সামরিক ঘাঁটি ও সেনা মোতায়েন সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। এছাড়া ইরান স্পষ্ট করেছে, তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে হবে। এর মধ্যে রয়েছে হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের ওপর হামলা। অর্থনৈতিক ক্ষেত্রেও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে থাকা সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা বাতিলের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সব নেতিবাচক প্রস্তাব প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ দ্রুত ফেরত দেওয়া এবং অতীতের সামরিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
charging some vessels to go through. ইরান দাবি করেছে যে ইসলামাবাদের সমঝোতা হওয়া প্রতিটি বিষয়কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক রেজলিউশন হিসেবে পাশ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ এর থেকে সরে যেতে না পারে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। লেবাননের বন্দর নগরী সিডনে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৮ জন নিহত, আহত হয়েছে আরও ২২ জন। স্থানীয় সময় বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। আইডিএফ মূলত একটি ক্যাফেকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ, আর উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী ও জরুরি সেবাকর্মীরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানের সঙ্গে ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলও এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, এই চুক্তির অংশ হিসেবে লেবাননেও ইসরায়েলের সামরিক অভিযান স্থগিত থাকবে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় কুয়েতের কনসুলেটে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। মঙ্গলবার স্থানীয় সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এর আগে কুয়েতের দিক থেকে ছোড়া রকেট হামলায় ৩ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বসরার খোর আল জুবায়ের এলাকায় একটি বাড়িতে রকেট আঘাত হানলে অন্তত ৩ জন নিহত এবং আরও ৫ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা বসরায় অবস্থিত কুয়েতের কনসুলেটে ঢুকে পড়ে এবং সেখানে ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা নিজেদের সবটুকু স্বর্ণের রিজার্ভ ফিরিয়ে নিয়েছে ফ্রান্স। ফরাসি কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী নিউ ইয়র্কে গচ্ছিত ১২৯ টন স্বর্ণ এখন থেকে প্যারিসের নিজস্ব ভল্টে সংরক্ষিত থাকবে। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২.৮ বিলিয়ন ইউরো। ২০২৬ সালের শুরুর দিকেই অন্তত গোপনীয়তার সঙ্গে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করে ফ্রান্স। তবে এই পদক্ষেপের মাধ্যমে ফ্রান্স এখন বিশ্বের ৪র্থ বৃহত্তম স্বর্ণ মজুতকারী দেশে পরিণত হলো। বর্তমানে দেশটির মোট ২,৪৩৭ টন স্বর্ণের পুরোটাই এখন প্যারিসেই রয়েছে। এদিকে ফরাসি কেন্দ্রের ব্যাংকের গভর্নর জানিয়েছে, এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই। মূলত ইউরোপীয় বাজারে লেনদেন হওয়া উচ্চমানের স্বর্ণ সহজলভ্য করতেই এই উদ্যোগ। চাঁদ প্রদক্ষিণ শেষ করে পৃথিবীতে ফিরতে শুরু করেছে নাসার আর্টেমিস ২ মিশনের ৪ নভোচারী। এই অভিযানের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী স্থানে মানুষের যাওয়ার নতুন রেকর্ড গড়লেন তারা। এর আগে মহাকাশে এত দূরে কোনো মানুষ যেতে পারেনি। নতুন এই রেকর্ড গড়ার সময় পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন নভোচারীরা। প্রায় ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর পুনরায় সংযোগটি স্থাপিত হয়। এর কিছুক্ষণ পর মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠের কয়েক হাজার মাইলের মধ্য দিয়ে অতিক্রম করে এবং নভোচারীরা একটি পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হন। গতকাল সোমবার গ্রিনিচ মান মন্দিরের সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে ৪ নভোচারী চাঁদের পেছন দিকে সবচেয়ে দূরবর্তী জায়গায় পৌঁছান। এর আগে ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো ১৩ অভিযানে অংশ নেয়া নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় ভ্রমণ করেছিলেন। ওই সময় তারা পৃথিবী থেকে প্রায় ৪,১৭১ কিলোমিটার দূরে ভ্রমণ করেছিলেন। তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে গোলাগুলির ঘটনায় ৩ বন্দুকধারী নিহত হয়েছে। তুর্কি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সিএনএন তুর্ক এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা কনসুলেট ভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামার নির্দেশ দেয়, কিন্তু তারা নির্দেশ অমান্য করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। ধারণা করা হচ্ছে বন্দুকধারীরা কনসুলেট ভবনের ভেতরে ঢুকে ইসরায়েলি দপ্তরে পৌঁছানোর চেষ্টা করছিল। প্রায় ৬ মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধে ২ পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন তুর্ক। এদিকে তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলাকারীদের কাছে দূরপাল্লার রাইফেল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ ছিল। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিংমিং উৎসবের ৩ দিনের ছুটিতে চীনের শিনজিয়াংয়ের ইলি কাজাক অঞ্চল যেন রূপ নিয়েছে এক স্বপ্নীল ভ্রমণ কেন্দ্রে। অপার প্রাকৃতিক সৌন্দর্য আর সমৃদ্ধ লোকজ সংস্কৃতির টানে পর্যটকদের ঢল নেমেছে এখানে। রঙিন আলো, ঐতিহ্যবাহী গান, নাচ আর মুখরোচক খাবারের সমাহারে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। দর্শক আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি।
চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিংজিয়াংয়ের ইলিকাজাক অঞ্চলে চলছে ঐতিহ্যবাহী ছিংমিং উৎসব। এ উপলক্ষে 3 দিনের ছুটিতে সেখানে নেমেছে পর্যটকদের ঢল। সমৃদ্ধ লোকজ সংস্কৃতি ও অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই অঞ্চলটি যেন বসন্ত ভ্রমণের জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। উৎসব উপলক্ষে ইনিং শহরে লিউসিং স্ট্রিটে রাতেও ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর। স্থানীয় জনগোষ্ঠীর গান, নাচ ও ঐতিহ্যবাহী খাবার পর্যটকদের মনোযোগ কেড়েছে। সেই সাথে ছিল লণ্ঠনের বাহারি আয়োজন। এখানকার দৃশ্য সত্যি চমৎকার। আজ এখানে আমাদের প্রথম দিন। অঞ্চলটি খুবই প্রাণবন্ত মনে হচ্ছে। প্রচুর দর্শনার্থী রয়েছে এখানে, সবাই খুবই আন্তরিক। আগামীকাল আমরা সাইরাম লেকে লং ড্রাইভে যাওয়ার পরিকল্পনা করছি। আজ সকালে আমরা যখন পৌঁছালাম তখন খুব ভিড় ছিল এখানে। হাঁটার রাস্তায় লোক ভর্তি ছিল। তবে পাহাড়ে ওঠার পর বাতাস খুব সতেজ অনুভূত হয়েছে। আমি অনেক বেশি খুশি এখানে আসতে পেরে। এদিকে শিন ইউয়ান কাউন্টির নালাতির ব্লসম ভ্যালিতে 2000 হেক্টরের বেশি বুনো এপ্রিকট ফুল পূর্ণ বিকাশে পৌঁছেছে। ফুলে ফুলে ভরা এই উপত্যকা বসন্তের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। আর পর্যটকরা ফুলের সমুদ্রে হেঁটে বসন্তের সৌন্দর্য উপভোগ করছেন। অন্যদিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান উত্তর চীনের শানসি প্রদেশের পিয়ন ইয়াও প্রাচীন নগরীও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আমি ছিংমিং ফেস্টিভ্যালের ছুটিতে এসেছি এপ্রিকট ব্লসমগুলো দেখতে, কারণ এখন এটি সৌন্দর্যপূর্ণ। আমি যদি এই ছিংমিং ছুটির দিনটি মিস করি তাহলে আমাকে সেগুলি দেখার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। উৎসবে আগতরা রাজবংশের ঐতিহ্য এবং জিন বণিক সংস্কৃতির অনন্য মিশ্রণ উপভোগ করছেন। কেউ কেউ আবার ফিরে যাচ্ছেন ইতিহাসের সোনালী অধ্যায়। নাহিদা রিন্থি, 71। নানা রঙে আর ঢঙে লাগোসের রাস্তায় নেমে এসেছে বর্ণিল আনন্দ। 2 শতাব্দীরও বেশি পুরনো ঐতিহ্যবাহী ফান্টি কার্নিভাল উদযাপনে মুখর হয়ে উঠেছে পুরো শহর। লাগোস ফান্টি কার্নিভাল নাইজেরিয়ার লাগোস অঙ্গরাজ্যে আয়োজিত একটি ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য বার্ষিক উৎসব। এটি মূলত 1900 শতকে ব্রাজিল থেকে ফিরে আসা আফ্রিকানদের আফ্রো ব্রাজিলীয় সংস্কৃতি উদযাপন করে। এই উৎসবটি প্রাণবন্ত পোশাক, সাম্বা নৃত্য, গান এবং প্যারেডের মাধ্যমে লাগোস আইল্যান্ডের ঐতিহ্য তুলে ধরে। বিস্তারিত নাহিদা রিথি রিপোর্টে। বিশ্বজুড়ে সংস্কৃতি আর ঐতিহ্যের রঙিন আয়োজনের মধ্যে নজর কাটছে পশ্চিম আফ্রিকার লাগোস শহর। 2 শতাব্দীরও বেশি পুরনো বর্ণিল উৎসব ফান্টি কার্নিভাল আবারও প্রাণবন্ত হয়ে উঠেছে রং, সুর আর বৈচিত্র্যের ছোঁয়ায়। এবারে কার্নিভালে দেখা যায় দৃষ্টিনন্দন নানা সাজ, ড্রাগন পারফর্মার, মিশরীয় থিমের পোশাক আর গরু, ষাঁড় ও উট পাখির আদলে তৈরি নানা কস্টিউম। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন অংশগ্রহণকারীরাও সাজানো হুইল চেয়ারে যোগ দেন এই উৎসবে। অসাধারণ অনেক রং, নানা রকমের পোশাক আর প্রচুর সংস্কৃতির ছোঁয়া এই উৎসবে। এটি সত্যিই চমৎকার। আয়োজকরা জানান, কার্নিভালের শেকড় জড়িয়ে আছে ব্রাজিল থেকে আগত প্রবাসীদের ইতিহাসের সঙ্গে। ঐতিহ্যের অংশ এই উৎসবের বর্ণিল আয়োজন আজও টিকে আছে লাগোসের বিভিন্ন কমিউনিটিতে। ফান্টি কার্নিভাল 1800 সাল থেকে শুরু হয়েছে এবং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এই আয়োজনে সাদা ও হলুদ রং ব্যবহার করা হয় অত্যন্ত জাঁকজমকের সাথে। এই রঙিন পোশাক পরে রাস্তায় নাচতে পেরে খুব আনন্দ লাগছে। সব বয়সী মানুষের অংশগ্রহণে নাচ গানে মুখর ছিল পুরো এলাকা। এদিকে উৎসবের আমেজ আরো বাড়িয়ে দেন নাইজেরিয়ান সঙ্গীত শিল্পীরা। তাদের পরিবেশনায় দর্শকরা কণ্ঠ মেলান আনন্দে। রঙের উচ্ছ্বাস, নাচ গান আর শত বছরের ঐতিহ্যের মেলবন্ধনী এ যেন এক জীবন্ত উৎসবের শহর। পশ্চিম আফ্রিকার ব্যস্ত নগরী লাগোস আবারও সাক্ষী হলো ঐতিহ্যবাহী ফান্টি কার্নিভালের, যেখানে সংস্কৃতি আর আনন্দ মিলেছে এক অনন্য আয়োজনে। নাহিদা রিন্থি, 71। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। ততক্ষণ চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।